অপারেশন ডেভিল হান্টে সারা দেশে আটক সহস্রাধিক বিশৃঙ্খলা এড়াতে সরকারি উদ্যোগকে স্বাগত বিএনপির। রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে দাঁড়াতে চায় না ইসি, হস্তক্ষেপ বন্ধ না হলে আগের মতোই হবে ভোট সিইসি। আসসালামু আলাইকুম, মিতা মোস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ছাত্র জনতার উপর হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গতরাত থেকে শুরু হওয়া যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে ৮১ আওয়ামী লীগ নেতাকর্মী সহ সারা দেশে আটক হয়েছে ১,০০০-এর বেশি। এদিকে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনায় ২টি মামলা দায়ের করা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা নৈরাজ্য সৃষ্টির জন্য গাজীপুরে অস্ত্রের মজুদ গড়ে তুলছে বলেও জানান নগরীর পুলিশ কমিশনার নাজমুল করিম খান। গাজীপুরের নাসির আহমেদকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন আপেল শাহরিয়ার। গাজীপুরের টঙ্গী জয়দীপুর সড়কের পাশে দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িটিতে এখন শুনশান নীরবতা। আশপাশের স্থানীয় বাসিন্দাদের প্রায় ৫০টি বাড়িও ফাঁকা, সড়কেও নেই মানুষ, যান চলাচল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনার পর থেকেই আতঙ্ক বিরাজ করছে পুরো দক্ষিণখান এলাকায়। এ ঘটনায় ২৩৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও কয়েকজনের নামে মামলা হয়েছে। শিক্ষার্থীদের ওপর গুলির ঘটনায় আরও একটি মামলা হয়। গাজীপুরের এই ঘটনায় শনিবার রাত থেকে সারা দেশে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। অভিযানে নৈরাজ্য সৃষ্টির অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান মহানগর পুলিশ কমিশনার। অপারেশন ডেভিল হান্ট নামে একটি অপারেশন চালু করেছেন। সেই অপারেশনের অংশ হিসাবে আমরা যৌথ বাহিনী অপারেশন চালিয়ে যাচ্ছি। আমরা আশা করছি গাজীপুরে তারা প্রচুর পরিমাণে অস্ত্র ঢুকিয়েছে, গাজীপুরকে অশান্ত করার চেষ্টা করছে। আমরা এ পর্যন্ত ৮২ জন গ্রেপ্তার করেছি এবং আমরা আশা করছি তাদেরকে প্রত্যেককে আইনের আওতায় আনবো এবং যারাই জনগণকে অশান্ত করবে, যারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। গাজীপুরকে কেন্দ্র করে যারা পতিত সরকার তারা ডিক্লেয়ার দিয়েছে, যারা আমাদেরকে ঘুমাতে দেয় না, আমরা গাজীপুরবাসীকে ঘুমাতে দেব না, আমরা জনগণকে ঘুমাতে দেব না। যারা যখন ডিক্লেয়ার দেয় জনগণকে ঘুমাতে দিবে না, জনগণকে প্রতিপক্ষ ভেবে জনগণকে শান্তি দিবে না এই কথা বলে, তখন পুলিশের জন্য এটি একটি চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যায়। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় সড়ক অবরোধ করা হয়। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, গাজীপুর। এদিকে দেশকে যারা অস্থিতিশীল করছে তাদেরকে নির্মূল না করা পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর খামারবাড়িতে নবনির্মিত মৃত্তিকা ভবন পরিদর্শন শেষে একথা জানান স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা। অপারেশন ডেভিল হান্ট থেকে কোনো সন্ত্রাসী ছাড় পাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। নাজিবুর রহমানের রিপোর্ট। গাজীপুরের ছাত্র জনতার উপর সন্ত্রাসীদের হামলার ঘটনার পরই গাজীপুর সহ সারা দেশে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। জড়িতদের গ্রেফতার করতে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে চলে ব্যাপক তৎপরতা। রাজধানীর ফার্মগেট এলাকায় একটি অনুষ্ঠান শেষে গাজীপুর সহ সারা দেশের অভিযান নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছাত্র জনতার উপর সশস্ত্র হামলায় জড়িতদের সর্বোচ্চ বিচার করা হবে বলে জানান তিনি। গাজীপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা হবে। দেশকে অস্থিতিশীল করা, শয়তানদের নির্মূল করা পর্যন্ত অভিযান চলবে বলেও জানান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। ডেভিল মানে কি? শয়তানের তো টার্গেট এটাই, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। 5 পুলিশ কর্মকর্তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে উপদেষ্টা বলেন,
গ্রেফতারের কারণ জানেন দেশবাসী। 5 জন পুলিশ কর্মকর্তা, এটা তো আপনারা সবাই জানেন যে ওটা আপনাদের মিডিয়ায় কিন্তু চলে আসছে, এটা কেন তাদের আটক করা হয়েছে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। অপারেশন ডেভিল হান্ট পরিচালনায় কেন্দ্রীয় কমান্ড সেন্টার চালু করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এর আগে সরকারের 6 মাসে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বেশ কয়েকজন উপদেষ্টাও যোগ দেন। সেখানে জানানো হয়, গত জুলাই মাসের তুলনায় বর্তমানে দেশের মূল্যস্ফীতি কমেছে। আগামী জুন মাসের মধ্যে এই হার 7-এর মধ্যে চলে আসবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ব্যাংক ডাকাতির সাথে যারা জড়িত ছিল তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন বলেও জানান প্রেস সচিব। সমন্বয় করবে হোম মিনিস্ট্রির, এখানে সবাই এখানে প্রত্যেকটা বাহিনীর প্রতিনিধি থাকবেন এবং কন্টিনিউয়াসলি এটা মনিটর হবে। আপনারা এটা আস্তে আস্তে জানতে পারবেন কি কি থাকবে কি কি থাকবে না। এটা আরো আজকে তো কাজ শুরু করবে, আপনারা যখন এটা ফুললি কাজ হবে আপনারাই ওখানে যে বুঝবেন যে তারা কিভাবে কাজ করছে। দেশে বিশৃঙ্খলা রোধে সরকারের বোধোদয় হওয়াকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশৃঙ্খলার জন্য শেখ হাসিনার পাতা ফাঁদে পা না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে ফিরে বিমানবন্দরে তিনি একথা বলেন। অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপির বিরুদ্ধে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে। হাসান মাহমুদের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ন্যাশনাল ব্রেকফাস্ট প্রেয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ সহ 6 দিনের সফর শেষে রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সফর সফল হয়েছে জানিয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের প্রশ্নের জবাবে অপারেশন ডেভিল হান্ট নিয়ে কথা বলেন। অপারেশন ডেভিল হান্ট চলছে, অপারেশন ডেভিল হান্ট কি ভাই, আমরা তো বাইরে ছিলাম, ডেভিল হান্ট জানি না। ডেভিল তো একমাত্র অপারেশন ডেভিল হান্ট তো আমরা ফ্যাসিস্ট সরকারকেই জানি। এতদিনের পরে এতদিনের একটা বোধোদয় হয়েছে, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। হাসিনার পাতা ফাঁদে আমরা যেন ফাঁদে পা না দিই। আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে, এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট রেজিম ছিল সেই রেজিমই তার জন্য দায়ী। এদিকে দলের 31 দফা সংস্কার নিয়ে সেগুনবাগিচায় শাহবাগ থানা বিএনপি আয়োজিত আলোচনায় মির্জা আব্বাস বলেন, একটি গোষ্ঠী বিএনপির নামে দেশ জুড়ে অপবাদ ছড়াচ্ছে। আমরা একটা কথা বলতে চাই, এই সমস্ত কথাবার্তা বলে বিএনপির নামে চাঁদা আর আপনার নিলে হাদিয়া, এমন কথাবার্তা বলা তো ঠিক না। বিএনপি কোনো হাদিয়াও নেয় না, চাঁদাও নেয় না, এই বদনাম বিএনপি নাই। আপনারা নতুন করে দেওয়ার চেষ্টা করছেন। বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। এই সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশনের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ বন্ধ করা না গেলে আবারও সেই আগের মতোই নির্বাচন হবে। সকালে নির্বাচন কমিশন ভবনে একটি অনুষ্ঠানে কথা বলেন তিনি। কমিশন কোনো দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চায় না বলেও মন্তব্য করেন সিইসি। পরে বিএনপির একটি প্রতিনিধি দলের সাথে সিইসির বৈঠকের পর দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আগামী মে-জুন মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ শেষ হবে বলেও তাদের জানানো হয়েছে। মহিদুল ইসলামের রিপোর্ট। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFEDর বার্ষিক সাধারণ সভায় প্রধান নির্বাচন কমিশনার কথা বলেন আগামী নির্বাচন সম্পর্কে কমিশনের অবস্থা নিয়ে। কমিশনের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ বন্ধ করা না গেলে আবারও সেই আগের মতোই নির্বাচন হবে মন্তব্য করে সিইসি বলেন, কমিশন কোনো দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চায় না। রাজনৈতিক নিয়ন্ত্রণ অন দ্য ইলেকশন কমিশন, এটা আমার কাছে খুব বড় কারণ মনে হয়েছে অতীতে। এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, যে কোনোভাবে বেরিয়ে আসতে হবে, নাইলে কিন্তু ইলেকশন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে না, আবার সেই পুরানো ইতিহাসের পুনরাবৃত্তি হবে। আমাদের প্রতিটা প্রতিষ্ঠান নষ্ট হয়েছে,
দোষ যদিও সবাই ইলেকশন কমিশনকে দিচ্ছে, কিন্তু আমি তো দেখি যে কোন প্রতিষ্ঠানটা ভালো আছে বলেন, কোন ইনস্টিটিউশনটা কত আছে বলেন। প্রত্যেকটা যেখানে যাবেন আপনি, যে ডিপার্টমেন্ট আপনি যান না কেন, all the institutions are rotten now. Why? Again, that issue you have to raise because of the politicalization of the all institutions. এদিকে বেলা 3:30টার দিকে নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ ও সেলিমা রহমান। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনারদের সাথে ভোটার তালিকা হালনাগাদ সহ নির্বাচনের প্রস্তুতি বিষয়ে জানতে চান বিএনপির প্রতিনিধি দলটি। আমাদের কাছে মনে হয়েছে তাদের কথায় যে আগামী মে মাস জুন মাসের মধ্যে তারা পরিপূর্ণভাবে প্রস্তুত হবেন ভোটার লিস্ট, আপডেটেড ভোটার লিস্ট নিয়ে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে। যদি পূর্ণ প্রস্তুতি তাদের থাকে তাহলে প্রাসঙ্গিক আরও কোনো প্রবলেম থাকলে সেটা দূর করে খুব দ্রুতই জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব। নির্বাচন কমিশন বলছিল যে সংস্কার কমিশন যে প্রস্তাব করছে সেখানে তাদের ক্ষমতা খর্ব হচ্ছে, এই বিষয়ে আজকে নির্বাচন কমিশন আপনার কিছু বলেছেন? আমরাও যদি মনে করি যে কোনো সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, ওটা তো নির্বাচন কমিশন কেন, আমরাও বাধা দেব। আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপি বৈঠকে বসবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আগামীকাল আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের একটা আলোচনা আছে। বৈদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য এবং রাজনৈতিক কর্মকাণ্ডকে বাংলাদেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বলেছেন, বাংলাদেশ যেমন কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না, তেমনি অন্য দেশের বিষয়েও বাংলাদেশ একই রকম প্রত্যাশা করে। সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে বিভিন্ন সময়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করছেন, যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না। এ বিষয়ে গত 6 ফেব্রুয়ারি 2025 তারিখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের নজরে এসেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য প্রদান অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতির উদ্ভব হতে দেখেছি, কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য প্রদান করে না। অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই ধরনের আচরণ আশা করে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মৌলিক সংস্কার ছাড়া এই মুহূর্তে নির্বাচন হলে সেটি হবে নির্বাচনের গণহত্যা। তিনি বলেন, একটি বড় গণহত্যার পর সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার পরই নির্বাচন দেওয়া উচিত। বিকেলে সিলেট কেন্দ্রীয় সাহিত্য সংসদে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচির আয়োজন করে সিলেট মহানগর জামায়াত। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জামায়াতের আমির। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনোই ভালো ছিল না। অতীত কর্মকাণ্ডের জন্য জামায়াতের উপর জনগণের আস্থা নেই। উপদেষ্টা নাহিদ ইসলামের এমন মন্তব্যের জবাবে জামায়াত আমির বলেন, জামায়াত অতীত নিয়ে কামড়াকামড়ি করে না। যারা গুলি করেছে তারা দুর্বৃত্ত, এভাবে গুলি করার অধিকার কাউকে কারো নেই। প্রতিবাদ করতে করবে। আমরা কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতিকে কখনো সমর্থন করি না এবং করব না। মৌলিক কিছু সংস্কার করতে হবে, না করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। এই অবস্থায় যদি একটা নির্বাচন দেওয়া হয়, এটা নির্বাচনের জেনোসাইড, নির্বাচন গণহত্যা হবে। আমরা এটা চাই না। আমরা চাই গণহত্যার পরে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তারপরে নির্বাচন দেওয়া। অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কারণে বরিশালে পণ্ড হয়ে গেছে বিপিএল এর শিরোপা জয়ের উৎসব। টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় উপলক্ষে রোববার নগরীর বেলস পার্ক মাঠে আয়োজন করা হয়েছিল ওই উৎসবের। ট্রফি প্রদর্শন এবং টিমের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর কথা ছিল সেখানে হবে মিউজিক কনসার্ট। তবে লাখো জনতার ভিড় সামলাতে যতটা নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার ছিল তা না থাকার পাশাপাশি আয়োজক কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে শেষ পর্যন্ত কিছুই হয়নি তার। বিক্ষুব্ধ জনতার জুতো, চেয়ার নিক্ষেপ আর ক্ষোভের বহিঃপ্রকাশের মধ্য দিয়ে পণ্ড হয়ে যায় সব। চেয়ার ছোড়া ও হুড়োহুড়িতে আহত হন সাংবাদিক সহ অন্তত 10 জন। ত্রুটির কারণে মানে বিশৃঙ্খলার কারণে ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিকল্পনা করা হয়নি। তার জন্য আমরা কোনো প্লেয়ারকে বা ট্রফিটাকে আমরা ভালোভাবে দেখতে পাই। মঞ্চের ভিতরে এত পরিমাণ মানুষ ছিল,
যার কারণে তারা কন্ট্রোল করতে না পারার কারণে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। উচিত ছিল তাদেরকে প্রথমে যখন প্লেয়ার আসার পূর্বেই মঞ্চটা খালি করে দেয়, কিন্তু তারা মঞ্চটা খালি করে দিতে পারে না। টিম ম্যানেজমেন্ট খুবই বাজে। এই সাইড পাইতে যদি পুলিশ দিত, এই ব্যারাকেডের আশেপাশে যদি পুলিশ দিত, তাহলে এত বিশৃঙ্খলা হতো না। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা বলেছেন, তিস্তা পাড়ের মানুষের মতামত ছাড়া তিস্তা চুক্তি হবে না। অন্যদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায়ে ভারতকে ছাড় দেওয়া হবে না, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়া হবে। এটা কোনো দেশের একক নদী না। কোন দেশ যদি মনে করে যে আমার উপরে তিস্তা যেটুকু আছে ওইটুকু আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে ব্যবহার করব, এইটা কোনোদিনও আন্তর্জাতিক বিধিনীতি সমর্থন করে না। তিস্তার চুক্তি বাস্তবায়নে এই অঞ্চলের মানুষের পানির ন্যায্য হিস্সা আদায়ে অন্তর্বর্তীকালীন সরকার মাথা উঁচু করে ভারতের সাথে নেগোশিয়েট করবে এবং প্রয়োজনে আন্তর্জাতিক পানি আইনের ভিত্তিতে আমরা কূটনৈতিক চাপ সৃষ্টি করব যেন ভারত বাধ্য হয় এই চুক্তি স্বাক্ষর করতে। নগর নিবেদিত অর্থনীতির খবর। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা আছে, বড় সংস্কার বা অনেক কিছু করতে পারবে না, তবে পদচিহ্ন রেখে যেতে চায় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রিপোর্ট করছেন রুকনউদ্দিন। রোববার সচিবালয়ে দায়িত্ব পালন করা সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ আয়োজিত বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্সের ভূমিকা শীর্ষক সেমিনারে যোগ দেন অর্থ উপদেষ্টা। জোর দেন দেশের স্বার্থে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর ওপর। সৌদি আরব সহ অনেক দেশের জেলখানায় বন্দী বাংলাদেশিদের ফেরাতে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এটা আমাদের দিক থেকে, পলিসি দিক থেকে অনেকদিন যাবতীয় ফেলিউর, এটাই আমাদের ব্যর্থতা। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান, গেল 6 মাসে দেশের অর্থনীতিতে কি পরিবর্তন আনতে পারলেন। অনেকে ভাবে যে কিছুই হয় নাই, 6 মাসে কিছুই হয় নাই, কিছুই করে নাই, ওনারা অত্যন্ত অদক্ষ। হ্যাঁ, কিছুটা ওনাদের মতো এত দক্ষ না, যারা কথাবার্তা বলে এত দক্ষ না। একেবারে যে দক্ষতা নাই তাও না। সাপোজ আমরা নিতাম না, পলিটিক্যাল গভর্নমেন্ট থাকতো, ওই উন্নয়নের বার্তা আমাদের শোনাইতো, ইনফ্লেশন কমে গেছে, গ্রোথ বেড়ে গেছে, যাই হোক যেটা হবে। আর তাছাড়া বাইরে যারা ডোনাররা আছে তারা কিন্তু মোটামুটি সন্তুষ্ট যে আমরা যে টাকাটা নেব ওটা ইট উইল বি ওয়ার্থ স্পেন্ডিং। প্রশ্ন ছিল, তাহলে অন্তর্বর্তী সরকার লক্ষ্য অনুযায়ী কাজ করতে পারলো কতটা, আর হঠাৎ করে ভ্যাট বাড়িয়ে ঘাটতিই বা মিলল কতটা। ভ্যাট একটু সুবিধা এসআরও দিয়ে আমি করতে পারি, অর্থাৎ এখানে কিন্তু খুব বেশি টাকা না, মাত্র 12,000 কোটি টাকা, খুব বেশি টাকা উঠছে না। কিছু কিছু এফেক্ট করেছে নেগেটিভ। আর আমি কারণটা যেমন সিগারেট আছে, এটা আছে, সেটা তো আপনারা দেখবেনই। ওরা তো প্রায় 13% আমাদের রেভিনিউ ওরাই তো দেয়। এমন হবে যে সিগারেট খাওয়া ছেড়ে দেবে না। আমরা করছি, ব্যর্থতা আছে, কিন্তু একটু লোকজনকে একটা স্টান্স দেবেন যে ওনারা চেষ্টা করছে যতটুকু। এবং উই ওয়ান্ট টু লিভ এ ফুটপ্রিন্ট। আমরা সব কিছু করতে পারবো না, বড় বড় সংস্কারও করতে পারবো না, অ্যাটলিস্ট আমরা যেটা করছি লোকজন কনভিন্স, এটা যেন ওরা কন্টিনিউ করে। বলতে গেলে প্রতিদিনই দাবি আদায়ে সড়ক অবরোধের যৌক্তিকতা নেই বলেও মনে করেন অর্থ উপদেষ্টা। আমরা অনেক চাপের মধ্যে আছি, 100টা চাপের মধ্যে আমরা 10টা মানি। এই যে আপনার রেলওয়ের ডিমান্ড, সেই ব্রিটিশ আমলের ল, ওভার টাইম দাও, আচ্ছা ওভার টাইম দিলাম, লিমিট ছিল বলে লিমিট উঠিয়ে দাও, সেটা আবার পরে উঠিয়ে দাও, কদিন পরে বলো আমরা চাকরি না করে বেতন দাও, তখন যদি কী করবো আমি। রুকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফিটা বাংলাদেশের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে, তবে নাজমুল হোসেন শান্তর দল শেষ 4-এ উঠলে অবাক হওয়ার কিছু থাকবে না। দুর্দান্ত পেস ইউনিট, অভিজ্ঞ আর তারুণ্যের মিশেলে দলটা ভারসাম্য বলেই বাংলাদেশকে নিয়ে আশাবাদী সাবেক ক্রিকেটাররা। মমিনুর রিপনের রিপোর্ট। বিপিএল শেষ হতেই চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ব্যস্ততা শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় দলের। তবে দলের অনুশীলনটা যেন নতুন বইয়ের মতো। সাধারণ দর্শক তো দূরের কথা, উকিঝুঁকির পরও কোনো রকমের দেখা মিলেছে ক্রিকেটারদের। তাই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের প্রস্তুতি নিয়ে কোনো মন্তব্য নেই ক্রিকেটারদের। তবে দলকে নিয়ে আশার বাণী শোনালেন সাবেক 2 অধিনায়ক। যখন আমরা বড় টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, আমরা
আমার মনে হয় টিম গেম খেলাটা খুব ইম্পর্টেন্ট। শুধুমাত্র এক্স ফ্যাক্টর কি হবেন তিনি আমাদের জেতাবেন, আমার মনে হয় আমাদের দলটা তখনই ভালো খেলে যখন আমরা টিম গেম খেলি। সেমিফাইনাল তো আমাদের সবারই হয়তো আমরা আশা করি, আমরা যারা দর্শক আছি বা আমরা যারা এক্স ক্রিকেটার, তো ওই লক্ষ্যটা চিন্তা না করে আমার মনে হয় যে ম্যাচ বাই ম্যাচ চিন্তা করা উচিত। এবং প্রত্যেকটা টিমের সাথে আমরা কিন্তু জিতেছি, এমন না যে আমরা তাদের হারাই নাই কখনো। বড় মঞ্চে হারিয়েছি, নিউজিল্যান্ডকে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারিয়েছিলাম, যে জায়গায় আমাদের 33 রানে 4 উইকেট পড়ে যাওয়ার পরে। তো এগুলো তো আপনাকে আলাদা একটা কনফিডেন্স দিবে অবশ্যই। বেটার ক্রিকেট খেলতে হবে আমাদের সবাই, 3টা ডিপার্টমেন্টই। শিশুদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও সুবিধা বঞ্চিত শিশুদের খেলার সরঞ্জাম বিতরণ সহ ক্রিকেটীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করার লক্ষ্যে জাভেদ ওমর বেলিম ইনিশিয়েটিভের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সাবেক ক্রিকেটাররা। সেখানেই বাংলাদেশ দলকে আত্মবিশ্বাসী থাকার পরামর্শ দিয়েছেন সাবেকরা। ব্যাটিং নিয়ে আমার মনে ব্যাটে বল আসবে, ব্যাটিংয়ে তো ওয়ারি করার কিছু নাই। যদি আপনি আমাদের এনসিএল দেখেন, আমাদের বিপিএল দেখেন, প্লেয়াররা অনায়াসে স্ট্রোক খেলেছে, প্রচুর আগে যে ছক্কা মেরেছে, ওটা ওয়ারিড হবে না। ওয়ারিড হবে কোন স্লটে বলিংটা খুব চ্যালেঞ্জিং হবে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। পেস বোলারদের কিন্তু কম্পিটিশন খুব বেশি, কেউ কারোর চেয়ে কম বেশি নাকি। তো আমার মনে হয় যে আমার পেস বোলার নিয়ে আসলে চিন্তা করার কোনো দরকার নেই। যে উইকেটই হোক, এখন তাসকিন অনেক লেবার বোলিং করে, অনেক বুদ্ধি নিয়ে বল করে, মুস্তাফিজ আছে, তাজিম সাকিব আছে, আশা করি সবাই ভালো বল করবে। এই ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। অপারেশন ডেভিল হান্টে সারা দেশে আটক সহস্রাধিক, বিশৃঙ্খলা এড়াতে সরকারি উদ্যোগকে স্বাগত বিএনপি। রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে দাঁড়াতে চায় না ইসি, হস্তক্ষেপ বন্ধ না হলে আগের মতোই হবে ভোট সিইসি। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।